হিউম্যান রাইটস ওয়াচ ভারতকে নিয়ে একটা মন্তব্য করেছে, একটা রিপোর্ট দিয়েছে যে ভারত অস্ত্র দেয় মানে ইসরায়েলি গভর্নমেন্টকে, যে অস্ত্র প্যালেস্টাইনদের হত্যাকাণ্ডে ব্যবহৃত হয় বলে একটা হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা আপনার রিপোর্ট দিয়েছে গতকালকে, উইচ ইজ নজিরবিহীন, এবং সারা পৃথিবীর যারা আছেন তারা এটা আমি মনে করি যে এটা দেখবেন। সো এবং যথারীতি বাংলাদেশে অস্থিরতা চলছে। ভারত আপনার ইউএস এম্বাসি গতকালকে বাংলাদেশে সন্ত্রাসবাদের লক্ষণ দেখা যাচ্ছে বলে তারা একটা মন্তব্য করেছেন, উইচ ইজ ভেরি আপনার আনপ্রেসিডেন্টেড পোস্ট। যদিও এটা কেন দিয়েছেন সেটা আমার একটা আন্দাজ আছে, তবে আমি মনে করি যে এটা সরকার এই জন্য কোনো তথ্য থাকলে সরকারের সাথে এটা বসে আলোচনা করে এটা একটা রেকটিফাই করা দরকার, আসলে কি আছে কিনা। যদি তারা আজকে রোহিঙ্গা ক্যাম্পে মানে আপনার উনি আপনার এই যে ভারতে যে যিনি ইউএস অ্যাম্বাসাডার আছেন উনি মানে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, ইট ইজ এ নাইস থিং টু ডু, এবং এটা খুবই একটা ভালো উদ্যোগ। এট দ্য সেম টাইম ইন্টারন্যাশনাল সরকার একটা মানে প্রশংসা সাফল্য, সেটা হচ্ছে যে মালয়েশিয়ান গভর্নমেন্ট, আই স্ট্রংলি বিলিভ দ্যাট এটা ইন্টারিম গভর্নমেন্ট তারা শুরু করেছিলেন মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে 3 লক্ষ বা 3 লক্ষ অর্থাৎ 3 লক্ষ হলে 3 লক্ষ ইয়াস 3 লক্ষ মানে 300,000 300,000 তারা রোহিঙ্গাদেরকে ফেরত নেবেন। ইটস এ নাইস গেস্টার। আমি মনে করি এই সময়ে মালয়েশিয়া সহ ভারত এটা চাইবে না, কারণ এই কেওসটা এই যে লেফট ওভার এরা আমাদের দেশে ফেলে দিতে পারলে ভারতের ষড়যন্ত্র যেটা সেটা সবচেয়ে বড় লাভ, এবং ভারত এখানে ইজ এ বিগেস্ট প্লেয়ার, বিকজ এগুলাকে ব্যবহার করার জন্য ভারত আপনার সার্জিও গোর ইয়াস উনি এসেছেন, এটা একটা নাইস থিং, কেননা এটা বাংলাদেশের জন্য একটা পজিটিভ জিনিস বিভিন্ন কারণে, এটা আলোচনা হবে পরে। তবে এখানে একটা জিনিস বলি, টেরোরিজম বা সন্ত্রাসবাদ এই শব্দটা উল্লেখ করেছেন ভারতীয় ইউএস অ্যাম্বাসাডার। আমি মনে করি সরকার এটা নিয়ে কাজ করা দরকার। কেন বলছেন? নিশ্চয়ই তারা একটা থ্রেট দেখেছেন। আমি এগুলোকে অন্যভাবে দেখি সবসময় বিভিন্ন কারণে। আমার এই সাবনিকাশ আজকে না হলেও আগামীকালকে আপনার সাথে মিলবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন আজকে মিলছে। ভারতের অর্থনীতি নিয়ে প্রতিদিন বলি, নজিরবিহীন অবস্থা, এবং দেখা যাচ্ছে ফেসবুকে এসে মানে মানে ভারতীয়রা তো আসেই, এখানেও তারা প্রচুর নিয়মিত আসেন, গালিগালাজ করে যান, এটা ঠিক আছে। এই প্রথম আমি খুবই মানে আন্ডার অ্যাটাক আছি তাদের মাধ্যমে। চরমুনাই হুজুরদের মানে বক্ত যারা আছেন তারা, যদি আমি বলেছি চরমুনাই হুজুরদের মানে মুরিদ যারা আছেন তারা মানে কোনোদিন বেহেশতে যেতে পারবেন না, এটা আমার ধারণা। কেন ধারণা এটা আমি পরবর্তী সময় আলোচনা করব, যদি তারা এটাকে খারাপ চোখে দেখবেন। এবং এই যে আমি আমার বিভিন্ন পোস্টে এসে যে ভারতীয়রা তো আসেই। আমার সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এবং আমি কতটা অ্যাকুরেট আপনারা দেখেন, বাংলাদেশে বসবাসরত হিন্দু মুসলিম যারা আছেন তারাও এসে মোদী সরকার ভারতকে নিয়ে কোনো কিছু বললেই তাদের গায়ে লাগে, এবং তাদের বাবাকে নিয়ে বলতে পারবেন, কিন্তু এখানে নিয়ে বললে আপনি সত্য ঘটনা যারা সারা পৃথিবী। আমি একজন জার্নালিস্ট, ফ্রিল্যান্সার, আমি একজন পলিটিক্যাল অবজারভার, অ্যানালিস্ট। I can talk about anything. It's not about that ইন্ডিয়াকে বললে, কিন্তু আপনি দেখেন কোনো কথা নাই, এসে তারা ধরবে ও মানে আপনি ভারতকে নিয়ে বলেছেন মনে হয়। আমি জানতাম না, এবং আমি এটা তো বলি সবসময় যে এ কান্ট্রি, ফরেন কান্ট্রি উইদিন এ কান্ট্রি বাংলাদেশের, এবং এটাই এই যে সেট আপটা 17 বছর করে গেছে শেখ হাসিনা, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব দেশের স্থিতিশীলতার জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা মানে দিক বলে আমি মনে করি। এবং এরাই যে কোন সময় অগ্নিমূর্তি ধারণ করবে যদি কখনো সুযোগ পায়, আবার সেই ভারতীয় আগ্রাসন, আবার সেই ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য। সেটা যদি সরকার ট্যাকল করতে ব্যর্থ হন, যে জামাতকে ট্যাকল করতে গেলে মানে 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 সুযোগ দেব না, এরা তাকুক, এরা জামাতকে শাস্তি করবে না, একটা পর্যায়ে দেখবেন এরা আপনাদের বিরুদ্ধেই মানে দে উইল টার্ন ইউ ব্যাক। সো এটা ডেফিনেটলি এটা একটা মারাত্মক জিনিস, এটাকে দেখতে হবে ওই অর্থে। এখানে একটা জিনিস বলে রাখি, সো আপনার তো আমি জানতাম না যে বাংলাদেশে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর এত বড় বংশধর বা জিন মানে রক্তের মানুষ এখানে আছে, এটা নজিরবিহীন। তাও হিন্দু মুসলিম সবাই, যদিও এরা সবাই ফ্যাসিজমের পথ অনুসরণকারী, ফ্যাসিজমের বংশধর, যারা বাংলাদেশটাকে 17টা বছর ধরে কুক্ষিগত করে রেখেছিল, দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, দেশের লুটপাট, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস, প্রাতিষ্ঠানিক রূপ ধারণ বা প্রতিষ্ঠা করেছিল যারা এরা তারাই। We don't mind, we take it easy, we know that poisons still in our country, we are not able to clean them up because they're the part of our country and our fellow citizens at the same time, right? These poisons will be there, but we have to tackle them nicely, adequately, lawfully, definitely. So আমি আজকে আপনাদেরকে বলি যে আমি আমার যে সাবজেক্টের লাইফটা মানে ভিডিওর মানে যে সাবজেক্টটা সেটা হলো আপনার এই যে আমি সবসময় আপনাদেরকে বলেছি, আমি অনেকটা ভিডিও দিয়েছি, আমি এটা দেখিয়েছিও যে আপনার কি বলে এটাকে, এই আপনার যে ভারতের অর্থনীতির করুণ দশা, এটা আমি এখানে তুলে ধরেছি অনেক আগে আপনাদের সামনে, এবং আপনারা দেখেছেন। তো এগুলো বলার কারণে আমার উপরে নানান ধরনের আক্রমণ চলে আসছে সবার কাছ থেকে। এখন ডাজ ইউএস মেক false flag terrorist terrorist operation in BD with India? That's not the case, but always there are some conspiracy, not by the United States but some other countries. But একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে এর জন্য আমি বলেছি যে আপনি যদি বুদ্ধিমানের সাথে রাজনীতি না করতে পারেন আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আমাদের কিছুই নাই বাংলাদেশের,
বাংলাদেশের কৌশলগত অবস্থান হচ্ছে বাংলাদেশের পুঁজি বা ক্যাপিটাল। এটাকে যদি আপনি বানচাল করেন, আপনি মার খাবেন এবং আপনি বিপদগ্রস্ত হবেন। কেননা আমাদের পার্শ্ববর্তী যে একটা দেশ, এরা যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের শত্রু এবং ভবিষ্যতে থাকবে। এখান থেকে উত্তরণের পথটা হয়তো নীরব থাকবে, কিন্তু দেশটাকে কেন তারা, আমি আবার বলি, ভারতের বিগেস্ট ভারতের বিগেস্ট অ্যাচিভমেন্ট এবং সফলতা কোনটা জানেন? 1971 বাংলাদেশকে পাকিস্তান থেকে পৃথক করা। নাও এটা কি এর মানে কি আপনি বলবেন যে এটা পৃথক করাটা রং হয়েছে? আই এম নট সেইং দ্যাট, ডেফিনেটলি নট, বাট হোয়াট আই এম সেইং ইজ দ্যাট, যে আপনি কল্পনা করেন এখন আমরা বাংলাদেশিরা, এখন আমরা বাংলাদেশের মানুষ যারা, আমরা এখন আপনার কি বলে এটাকে, এই মানে বাংলাদেশ এখন পাকিস্তানের সাথে আছে। আপনি কল্পনা করতে পারেন চিকেন নেকের অবস্থা কি হইতো এখন? আপনি কল্পনা করতে পারেন সেভেন সিস্টার্সের অবস্থা কি হইতো এখন? আপনি কি ক্যান ইউ ইমাজিন দ্যাট? এর জন্য ভারতের যে সিদ্ধান্তটা, এটা ঐতিহাসিক সিদ্ধান্ত এবং এটা ভারতের সবচেয়ে সফলতা আমি মনে করি এই জায়গাতে। কারণ এটা ভারতের রাষ্ট্র হিসাবে ভারতকে প্রচন্ড ধরনের সিকিউর করেছে বলে আমি অন্তত মনে করি। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি জানি না আমার কি টেকনোলজিক্যালি কোনো সমস্যা হচ্ছে কিনা, ক্রেডিট টেকার অফ ওয়ার, আমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা আমার এখানে বুঝতে পারতেছি না। আচ্ছা, সো লেডিস এন্ড জেন্টলম্যান, এখন যে জায়গাতে মানে এখানে মানে আলোচনাটা এখন বলি, ধরুন আমি অনেক সময় বলি আপনাদেরকে বা আপনাদেরকে দেখিয়েছি আমি যে আপনার এভরিথিং ইজ ওকে, রাইট? something looks not good. Okay, so ভারতের প্রখ্যাত আপনার ভারতের প্রখ্যাত 20 minutes. Okay, 15, that's fine, I take it. Okay, so ভারতের একজন প্রখ্যাত ইতিহাসবিদ উনি বলেছেন, yeah, okay, that's fine, yeah, that's fine. So ভারতের অর্থনীতি নিয়ে আপনার উনি একটা মন্তব্য দিয়েছেন যেটা নজিরবিহীন মানে মন্তব্য, সামথিং নট রাইট। ওকে, নজিরবিহীন মন্তব্য দিয়েছেন, সেই মন্তব্যটা আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে। সেটা কি? আমি ভারতের অর্থনীতি নিয়ে বলেছিলাম যে ভারতের অর্থনীতির করুণ অবস্থা এই মুহূর্তে বিরাজ করতেছে এবং এটার অনেকগুলো দিক দেখিয়েছি, নানা স্ট্যাটিস্টিক দেখিয়েছি আমি যে ভারতের যে মিথ্যা তথ্য দিয়ে জিডিপি 7.5 দিয়ে থাকেন তারা সারাদিন, যেটা শেখ হাসিনা করতো, তারা করেছে, যে কারণে এটা কাজ করে নাই। এবং ইন্টারন্যাশনাল মানে ইনস্টিটিউশনস, ইন্টারন্যাশনাল যারা বডি আছে তারা এটাকে গ্রহণ করেন নাই কখনো, মানে আপনার ভারতে, যেটা ব্লুমবার্গ সব জায়গাতে এই রিপোর্টটা তারা মানে করেছিলেন এবং হয়েছে। ভারতের বিখ্যাত মানে ইতিহাসবিদ যিনি মানে ফেমাস কয়েকটা বুক লিখেছেন, মানে বই লিখেছেন, যার জন্য তিনি এখানে খুবই বিখ্যাত। ওনার মানে বই হলো যে আপনার ইন্ডিয়া আফটার গান্ধী অথবা গান্ধী বিফোর ইন্ডিয়া। এই ফেমাস বুক, যে ইতিহাসবিদ এবং একজন সামাজিক আমি যদি বলি যে সায়েন্টিস্ট, সোশ্যাল সায়েন্টিস্ট, উনি যে বক্তব্য দিয়েছেন উনারটা আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। এটার জন্য মূলত আমার এখানে এটাকে আমি কি করেছি, এই অ্যাড্রেস করেছি। উনার এই যে ভদ্রলোক, উনার নাম হচ্ছে রামচন্দ্র গোয়া, উনি কি বলেছেন এটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। উনি বলছেন, Narendra Modi one day will no longer be the Prime Minister of India, but God knows when or if India will ever be able to recover from the damage the cult of Modi has done to its economy, its institutions, its social life, and its moral fabric. অর্থাৎ এই কথাটা উনি এখানে বলেছেন যে নরেন্দ্র মোদী একদিন, আপনার ওনার ফটোটা দেখে নেন, এই দেখেন, ওনার নাম হচ্ছে রামচন্দ্র গোয়া, ভদ্রলোক, ভারতীয় ইতিহাসবিদ এবং ভেরি ফেমাস এবং খুবই রেসপেক্টেড একজন সেলিব্রিটি স্টাইলের মানুষ। উনি বলেছেন এই বক্তব্যটা আপনাদেরকে আমি এখানে শোনাই। উনি বলেছেন, তো উনি কি বলছেন? উনি বলছেন যে নরেন্দ্র মোদী চলে যাবেন, কিন্তু যে প্রতিটি অর্থনীতি, সামাজিক অবক্ষয়, ধর্মীয় সম্প্রীতি এবং এই ভারতীয় প্রতিষ্ঠানগুলার ধ্বংস যেভাবে করে গেছেন, এখান থেকে ভারত কখনো আর ঘুরে দাঁড়াতে পারবে বা উত্তরণ করতে পারবে বলে ওনার সন্দেহ হচ্ছে এই মুহূর্তে। সো আপনারা এখন আমার যে বক্তব্যটা অর্থনীতি নিয়ে ভারতের বিষয়ে, যারা আপনারা নরেন্দ্র মোদীর যারা বংশধর বা জিন বা জেনারেশন যারা আছেন, আপনারা যে এখানে এসে কথাবার্তা বলেন, আবার যে আমার ফেসবুক লাইভ বাংলাদেশে ফেসবুকে এসে কমেন্টস করেন, তার কি মিল পাওয়া যাচ্ছে কিনা এটা আমি আপনাদের কাছে জানতে চাই। এটা আমার বক্তব্য এবং দিস ইজ ওয়াইডলি অ্যাভেলেবল এভরিওয়্যার, দিস স্টেটমেন্ট ইন ইন্ডিয়া। আপনি পাবেন, ওনারা একটা ফেসবুক পেজ আছে, এটা হচ্ছে আপনার রচক বাটি উনার নাম উনি দিচ্ছেন এবং এটা উনি বলেছেন, মনে কোনো মুসলিমও বলে নাই, উনি একজন হিন্দু ভদ্রলোক, উনি এটা বলেছেন ভারতের এই ঘটনা। সুতরাং ভারতের ককরোচ জনতা পার্টি বা ভারতের জেনজির যে প্রোটেস্ট, ইট ইজ নট দ্য এন্ড গেম, ইট ইজ দ্য বিগিনিং অফ দ্য ফলিং অফ দ্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, দ্যাটস হোয়াট আই সেড। এবং উনার বক্তব্য
সাথে আমার বক্তব্যের মিল কোথাও খুঁজে পাওয়া যায় কিনা আপনারা একটু খুঁজে নেবেন। আমি এই জন্যই এটা অ্যাড্রেস করেছি, কারণ এই কথাগুলো তো আমি বলেছি এবং এটাতে আমার বিরুদ্ধে নানান ধরনের বক্তব্য এখানে দেওয়া হয়েছে, এই যে এখনো মানে এগুলো কন্টিনিউ, মানে এই বক্তব্যগুলো এখানে আছে, কিন্তু আমি প্রমাণ করেছি আমি একটা শব্দ মিথ্যা বলি নাই, বরং ভারতের অর্থনৈতিক দুরবস্থা কতটা ভয়ঙ্কর এটা কল্পনার বাইরে অনেক ক্ষেত্রে। সো এই জন্যই মানে ভারতীয় যারা মনে করেন বাংলাদেশকে এই করবেন সে করবেন, ভারতের সবচেয়ে বড় ডিজাস্টার একজন ভারতীয় যদি লিবারেল হয় এবং কমন সেন্স থাকে, আসুক না আমাদের সাথে, লেটস হ্যাভ এ ডিবেট অ্যাবাউট ইট। ফর এক্সাম্পল, বাংলাদেশের মতো দেশ কিভাবে দুশ্মন হয় ভারতের? আপনি আমাদের বলেন যে দেশে আপনার $20 বিলিয়ন ঠিক নেক্সট ডোর তারা পণ্য রপ্তানি করে, সেই দেশ কিভাবে তারা দুশ্মন বানায় ভারতীয়রা? এই কাজটা তারা করেছে। এবং আমি আবার বলি, আমি আমার রিসার্চ চালিয়ে যাচ্ছি এবং আমি এই লাইভের ভিতরে বলতে চাই যে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, সারা পৃথিবীর মানুষ আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাবেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের ভারতীয় আগ্রাসনটা এতটাই ভয়ঙ্কর এবং তারা আমাদের স্বাধীনতা রাষ্ট্র হিসাবে কখনোই মেনে যে নেয় নাই, তার প্রকৃত উদাহরণ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে হত্যার সাথে সরাসরি ভারত জড়িত। এটা আমাকে কেউ অবিশ্বাস করতে পারবে না। কেন? আমি এখন বুঝেছি এটা। এই কারণটা কি? কারণ ওই যে উনি যে আপনার কি করেছিল, উনি যে ওই যে ভারতীয় সৈন্য সরাইছিল স্বাধীনতার পরে দেশ, মানে বাংলাদেশে এসেই, এটা ভারত কখনো মেনে নিতে পারে না এবং ভারত চেয়েছিল দেশটাকে তারা কবজা করবে এবং তাদের প্ল্যান, দে আর স্মার্ট এনাফ টু বি অনেস্ট উইথ ইউ, মানে ওই সময়ে। এজন্যই তারা দেখেন বাংলাদেশটাকে যদি স্বাধীন না হতো, ইমাজিন, ক্লোজ ইউর আইস এন্ড থিংক অ্যাবাউট দ্যাট চিকেন নেক। এখন পাকিস্তানের এখানে বাংলাদেশ, পাকিস্তান আর এখানে চিকেন নেক। ইমাজিন সেভেন সিস্টার্সের অবস্থাটা কোথায় যেত? ভারত একদম টুকরা হয়ে যেত পাকিস্তান যদি এখানে থাকতো। অথচ এটা ভারতের জন্য আশীর্বাদ, বাংলাদেশ একটা পিসফুল রাষ্ট্র, তাদের বর্ডার আছে, জীবনে কোনোদিন ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে হাত দিবে না, দেওয়ার দরকারও নাই, কিন্তু দেশটাকে শান্তিতে থাকতে দেয় না। এই যে প্রতিদিন দেখেন উঙ্কিতাম কি, মানে এখানে এবং প্রতিটা ঘটনাতে কোনো না কোনোভাবে ভারত জড়িত। কেননা ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং স্ট্র্যাটেজিতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইভেন চায়নাও নয়। কেন চায়না নয়? কারণ চায়নার সাথে তারা পারবে না, এটা তাদেরকে এভাবে কমপ্লাই করে যেতেই হবে, এটা কোনো বিকল্প নেই। পাকিস্তান যেভাবে আছে এভাবে, এটা দেশ দখল করবে না, কিন্তু যদি ভারত কোনো কিছু করে এটা আক্রমণ করবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেভেন সিস্টার্স, 7টা রাজ্য তাদের বাংলাদেশের উপরে নির্ভর করে তাদের শান্তি, সমৃদ্ধি, সফলতা। যদি বাংলাদেশ কখনো মানে শক্তিশালী রাষ্ট্র হয় আর এখান থেকে কোনোভাবে এদেরকে শেল্টার দেয়, একটা দিনও ভারত কখনো শান্তিতে থাকতে পারবে না। সুতরাং তারা এটা জানে। আমরা এই জন্যই তারা চায় ন্যাশনাল স্ট্র্যাটেজি। বিষয়টা এখানে আমি আপনাকে বলি, আমাকে বাঁচতে গেলে আপনাকে মরতে হবে, এটা হচ্ছে ভারতের স্ট্র্যাটেজি বাংলাদেশে। আমি আপনাকে এটা ক্লিয়ারলি বলে দিই, আমাকে বাঁচতে গেলে আপনাকে মরতেই হবে। এই স্ট্র্যাটেজিতে ভারত বর্তমানে বাংলাদেশে আছে। কিভাবে এটা? কারণটা হলো তারা মনে করে, তারা বিশ্বাস করে না কাউকে, বাংলাদেশটাকে তাদের চাই, ওই যে সেভেন সিস্টার্স, চিকেন নেক, এই কারণে। অথচ বাংলাদেশের কোন সরকার আমার মনে হয় না ভারতের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিতে আঘাত করবে বা করার কোনো ইচ্ছা আছে। তারা চায় স্বাধীনভাবে, কিন্তু ভারত এটা কখনোই মনে হতে দেবে না। এজন্য যদি আমি আবার দুটা জিনিস বলি, এই জন্য আমি বারবার প্রতিদিন বলি, দেখবেন আজ অথবা কাল, এই যে আজকে আরো একটা জিনিস আপনি পেলেন, আমার সত্যতা। আমি যে বক্তব্যগুলো দিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে, আপনি এটা সত্যতা পেলেন, আমি বক্তব্য দিই না, এটা দিয়েছে উনি। বলছে যে নরেন্দ্র মোদী চলে যাবেন, কিন্তু যে ক্ষতিটা নরেন্দ্র মোদী ভারতের অর্থনীতিতে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছেন, যারা শেখ হাসিনা বাংলাদেশে করে গেছে, এখন পর্যন্ত আমরা রেকভার করতে পারি নাই ওই জায়গা থেকে। যে অপচয় করেছে 17 বছরে, মানে বাংলাদেশের মানুষের টাকার এবং ট্যাক্সের পয়সার, বিদেশিদের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের, এটা আপনি জীবনে রিকভার করতে পারবেন না আনলেস ইউ হ্যাভ এ সিরিয়াস সলিড গভর্নমেন্ট, মানে বাংলাদেশে যেগুলোর জন্য তারা কভার করতে পারে। এই হলো বর্তমান বাংলাদেশের সিচুয়েশন। না হলে আমরা মালয়েশিয়ার চেয়েও ভালো এখন টাকার কথা, শুধুমাত্র দুর্নীতি এবং অপচয়টা করতে পারে। এবং বাংলাদেশের সবচেয়ে মানে ভারত যেটা ক্ষতি করেছে আমাদের প্রতিষ্ঠানগুলোকে মনের মাধুরী মিশিয়ে ধ্বংস করেছে শেখ হাসিনাকে দিয়ে। এরপরেও আমি দেখি অনেকেই দেখলাম যে আপনার এই যেখানে তারা কি সুন্দর টাকা পয়সা নিয়ে, এবং আওয়ামী লীগের বড় নেতা যারা আছেন, ছাত্রলীগের গোলাম রব্বানি পর্যন্ত নিজের বাড়িতে থাকে, নিজের টাকা পয়সা তারা কত শত শত কোটি টাকা পাচার করেছে। এবং মানে ব্যক্তিগতভাবে ছাত্রলীগের মানে যারা ছিল, তারা যুবলীগের যারা ছিল, তারা বড় বড় যারা, এদেরকে তো বাদই দিলাম, $235 বিলিয়ন পাচার করেছে। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার বক্তব্য না, এটা আবুল মালাল আব্দুল মুহিত সাহেব তখনকার সময়ে বলেছিলেন, উনি কত $বিলিয়ন পাচার হয়েছে স্ট্যাটিস্টিক্যালি সংসদে দাঁড়িয়ে। এটা তারপরে একটু মানে বাড়ছে। আপনি দেখেন এই হচ্ছে মানে আমাদের মানে বর্তমান অবস্থা। সো ভারত, আমি আবার বলি যে ইউএস মানে গভর্নমেন্টের ইউএস পলিটিক্স এবং ভারতীয় রাজনীতি, এই দুটা জিনিস যদি বাংলাদেশের রাজনীতিবিদরা, আমি এদেরকে ইনস্টিটিউশনালি ট্রেন করার জন্য বলবো সরকারকে, বাংলাদেশের, কেননা বাংলাদেশের রাজনীতিবিদরা আগামী 10 বছর পরে কিভাবে বাংলাদেশ কোথায় যাবে তার ধারণা তাদের কাছে নেই। এটা তো সবচেয়ে সত্য, এটা আমাদের জন্য সবচেয়ে বড় ডেঞ্জার। আচ্ছা, এরপরে একজন প্রশ্ন করেছিলেন যে আপনি, ও বাই দ্য ওয়ে আরো একটা জিনিস বলি। সো হিউম্যান রাইটসের যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু মারাত্মক। এটা আমার ধারণা, অনেকে এটা পরে দেখবেন, যেটা দিয়েছে তারা ভারত নিয়ে। এগুলো একটা। সেকেন্ড থিং হলো যে এনসিপির রাজনীতি নিয়ে আমি কেন কথা বলি না, মানে এনসিপিকে নিয়ে, এটা আমাকে অনেকে বলছেন। দেখুন ভাই, প্রতিটা অন্যায় কাজের বিরোধিতা আমরা করি এবং প্রতিবাদ করে যাই। আমি সেদিনও বলেছি এটা অন্যায়, এটা সিলেটবাসীর জন্য লজ্জা,
এবং বিএনপির জন্য লজ্জা, বিএনপির জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ। সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে বিএনপি সরকার এবং দল হিসাবে। এটা কখনোই কাম্য নয়, এটা করা উচিত হয় নাই, এটাকে অন্য লেভেলে। এবং এখানে আমি ধন্যবাদ দিই আজকে সিলেটের আপনার প্রশাসক, মানে আপনার সিলেটের যিনি বিএনপির প্রশাসক, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনের বিএনপির প্রশাসক আব্দুল কাইম ভাইকে। উনি লাইভে গিয়ে উনি কিন্তু বলেছেন যে আমরা এগুলো চাচ্ছি না, আমরা চাই ইভেন বিএনপি নেতাকে গালি দেখ, তারপরে তারা শান্তিতে এটা করে যাক। এটা আমাদের সিলেটের রাজনীতির একটা ঐতিহ্য, আমাদের সিলেটের ঐতিহ্য এটা। আওয়ামী লীগ সকালে, বিএনপি বিকালে, জামায়াত মানে দুপুরে মিছিল করতো। এটা আমাদের দেখা, আমাদের সামনে এগুলো করতো। এটা নষ্ট করেছে আওয়ামী লীগের কিছু মানুষ বিগত, তারপরেও যথেষ্ট পরিমাণ ভালো ছিল। এই ঘটনায় উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং উনি বিএনপির যারা করেছেন তাদের বিপক্ষেই আব্দুল কাইয়ুম অবস্থান নিয়েছেন। এটা আমি ভিডিও দেখেছি, আমার কাছে আছে ভিডিওটা, সুতরাং আমি এটা উনাকে ধন্যবাদ দিব এই জায়গাতে। এবং আমার মনে পড়ে বিশ্বাস প্রধানমন্ত্রী এই জিনিসটাকেও ভালো চোখে দেখবে না, এটা আমার আন্তরিক বিশ্বাস। আই এম শিওর কয়েকজন এটা বলতে পারেন। নতুন দেখলাম কয়েকজন ছাত্র নেতা আসছে, কোথা থেকে এরা কোথায় ছিল এর আগে আমরা জানি না, উনারা নানান বক্তব্য দিচ্ছেন। এগুলা করে যেটা হবে, এটা ক্ষতি হবে মানে কার, দেশের এবং ফেসিবাদের, মানে আসলে মানে কে হেল্প করা, ভারতীয় আগ্রাসনটাকে হেল্প করা। আমি যেটা বলেছি যেটা হবে ধারাবাহিকভাবে, কারণ এই কনফ্লিক্টটা মনে রাখবেন প্রথম টার্গেট হলো এনসিপির সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া বিএনপির। এটা হচ্ছে নাম্বার ওয়ান কাজ এবং দে আর ডুইং ইট, দে আর ভেরি সাকসেসফুল। এটা নাসিরুদ্দিন পাটোয়ারি বা সহ যারা আছে, দে ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং যে বক্তব্যগুলো তার দিয়ে যান, এর মানে না নাসিরুদ্দিন এটা বলেছে বলেই তার উপর আক্রমণ করা যে জঘন্যতম কাজ হয়েছে, এটা জায়েজ হয়ে যাবে না। তবে নাসিরুদ্দিন পাটোয়ারি এবং এনসিপিকে বলবো, আপনাদের পজিশন, রাজনৈতিক অ্যাক্টিভিটিস, কথাবার্তা স্টাইল আবার ইভালুয়েট করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি। ভাই আমরা মনে রাখবেন, আমরা প্রবাসীরা যদি না সাপোর্ট আপনাদেরকে না করি, রাজনীতিতে টিকতে পারবেন না, যেই হন না কেন। এই প্রবাসীদের সাপোর্টের কারণেই যারা যারা নেতা হয়েছেন তারা নেতা, যারা যারা এখনো টিকে আছে সোশ্যাল মিডিয়াতে তারা নেতা। সবাই আপনারা প্রবাসীরা যদি আপনাদের মুভমেন্টগুলোকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন না দেয়, এখানে কোনো ধরনের রেজাল্ট আপনারা তেমন একটা পাবেন না, করতে পারবেন। মানে এনসিপির রাজনীতিক টোটালি ভুল জায়গায় আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আঙ্কিত চ্যালেঞ্জ, তারা রাজনৈতিক যে কাজগুলো করা দরকার দাঁড়ে কাছে নাই, তারা unnecessary এইটা করছে, এইটা করছে, এটা দাবাজি করছে। That's not your job to change the country, change the society. You got to be very very theoretical এবং very very academic, মানে পলিটিক্যাল মানে একাডেমিক স্টাইলের রাজনীতি আপনাকে করতে হবে। যদি আপনি না করতে পারেন, পরিবর্তন আনতে পারবেন না। মনে রাখবেন, ওই নেতাই করেছে, এর সমালোচনা করে পরিবর্তন বাংলাদেশে কখনোই হবে না। ইট ইজ নট পসিবল। মূল খোর জায়গাতে আঘাত দিতে হবে। বরং তারা, আমি মনে করি তারা একটা গোল টেবিল বৈঠক করুক, পারলে আমাদেরকে দাওয়াত দিক, আমরা তাদেরকে উপদেশ দিতে চাই কি কি করা দরকার। Absolutely they are on a wrong track in terms of their political activities. তারা এখনই সরকারকে ফেলে দেওয়ার হুমকি দেয়। This is a wrong thing. আপনি সরকারকে ফেলে দিলে কাকে আনতে চান? আপনি আসবেন? No, it's not going to happen. কাকে আনতে চান আপনি? সরকারকে ফেলে দিতে হবে, দুর্নীতি বেড়ে গেছে, যে ভাষায় আপনারা প্রধানমন্ত্রী এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দকে আপনারা অ্যাটাক করেন। আমি নিজে শেখ হাসিনাকে এখন পর্যন্ত হাসিনা বলি নাই। আপনাদের এটা বুঝতে হবে ভাই, এটা রং জিনিস, এটা আপনার করা যাবে না। আপনাদেরকে আমরা সমর্থন দিয়েছি, কিন্তু যেভাবে আপনারা টার্গেট করতেছেন, আপনারা যে ভাষায় বলেন, this is চরম, it's not a nice attitude, it's a negative attitude এবং attitudes। এবং আপনারা আমাদের সমর্থন, আমরা এভাবে সমর্থন করতে পারবো না। আপনারা রং জায়গাতে আছেন। আপনারা বিএনপির সাথে যুদ্ধে লিপ্ত হন। বিএনপি ছাড়া আওয়ামী লীগকে টেকাতে পারবেন? বাংলাদেশে মানে বলেন আপনারা একদিনও পারবেন না টেকাইতে। আপনারা আপনি কি মনে করেন জুলাই যুদ্ধ আপনারা একা করেছেন? সারা বাংলাদেশের মানুষ, সারা সকল প্রবাসী আমরা এখানে জড়িত ছিলাম, এই জন্যই আপনারা সমর্থন মানে পেয়েছেন। এই রেমিটেন্স শাটডাউন কে করেছে? আমরা প্রবাসীরা করেছি। আপনি দেখেন কোথা থেকে একটা জায়গাতে আমরা নিয়ে এসেছিলাম। আপনি আমাদের সমর্থন ছাড়া পারবেন না। তো এই মুভমেন্টে যেতে গেলে আপনাদেরকে আরো নাইস বুদ্ধিদীপ্ত রাজনীতি করতে হবে। আপনাদেরকে যা বলছি দাঁড়ে কাছে নয়, আপনারা এভাবে পারবেন না আপনারা রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে। এটা আমি আই হ্যাভ এ ডাউট অ্যাবাউট দ্যাট, টু বি অনেস্ট উইথ ইউ। আপনাদেরকে যারা বুদ্ধি দেয়, যারা মনে করে আপনাদের রাজনীতির রং প্ল্যাটফর্মে, প্রতিটা অ্যাক্টিভিটিস বর্তমানে রং প্ল্যাটফর্মে আছে, আপনারা কি করতে হবে এটা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আপনারা বলবো আমরা। আপনারা মনে করবেন না আপনারা রাজনীতি জানেন। আই ডোন্ট থিংক সো। আর আমি, ইউ ডিসঅ্যাপয়েন্টেড মি, টু বি অনেস্ট উইথ ইউ। প্রতিদিন আপনি যেভাবে মানে বিএনপিকে দুর্বল করে ফেলে দিয়ে আপনি কি করতে চান? আপনি ভারতকে আনতে চান? আপনি ক্ষমতা আসবেন? It's not going to happen. Jamaat Islami they will come to the power. It's not going to happen. That's what I said that on many occasions. That's why আমি মনে করি বরং একটা আলোচনা করা দরকার। সেটা হচ্ছে যে বিএনপি যদি সুশাসন দিতে ব্যর্থ হয়, ফেল করে, কারা ক্ষমতায় আসবে, কিভাবে আসবেন, এদের কোনো ধারণা নাই পৃথিবীটা কিভাবে চলে। হিসাব নিকাশের আন্তর্জাতিক হিসাব নিকাশের বাহিরে বাংলাদেশ না রে ভাই বন্ধুরা। এটা আপনাকে বুঝতে কে বুঝাবে আপনাদেরকে? আপনারা যাদের সাথে যোগাযোগ করেন, they have no idea what the hell is going on around the world. No idea. এর বাইরে যেতে পারবেন না তো আপনারা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, ইন্টারন্যাশনাল একটা ডিপ স্টেট আছে, এর বাইরে আপনি যেতে পারবেন না। আর বাংলাদেশের মতো ছোট্ট গরিব রাষ্ট্র এটা পানিশমেন্টের শিকার হবে। এটা আমি বারবার বলি, এগুলো আপনাদের ধারণা নাই। এই জন্য আপনারা ইমোশনালি মনে রাখবেন, এই বাংলাদেশের উপরে অনেকগুলা বিভিন্ন পরাশক্তি, দে ওয়াচ দিস এভরি সিঙ্গেল ডে। আপনাকে বিশেষ করে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট
আপনি ইউ ক্যান রান উইদাউট চায়না, ইউ ক্যান রান উইদাউট আপনার রাশিয়া, বাট ইউ ক্যান রান এ কান্ট্রি উইদিন ইভেন এ মোমেন্ট উইদাউট দ্য হেল্প অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আই এম টেলিং ইউ, এখন এটা বললে আপনারা বলেন আমি আমেরিকার দালাল, আমি ইহুদিদের দালাল, আমি এই করি সেই করি। নো, I'm talking about for the betterment of our country because I know this stuff, how it works. এটা জানি বলি তো আমি এগুলা বলছি, আপনাদেরকে বুঝতে হবে। আমি আপনাদেরকে বলি, তো এগুলা এত ডিটেলসে বলা যায় না, অনেক সময় সমস্যা আছে, কিন্তু আপনাদেরকে আমরা যেগুলো বলছি আপনারা ভাই রং রাজনীতি করতেছেন ভাই। আপনারা এটা আপনাদের করা দরকার না। সংসদে দাঁড়াবেন, প্রথম কাজ কি করবেন দেখেন, প্রথম কাজটা করা উচিত ছিল প্রতিদিন আপনাদের একটা মূর্ছা গঠন করা। আর আপনি যদি এই যে এনসিপি ভাই, আপনাদেরকে বলি, এখন যদি জামাতের থেকে আপনারা বিচ্ছিন্ন হয়ে যান, আপনারা জানেন আপনারা বাংলাদেশে কোথাও দাঁড়াতেই পারবেন না ঠিকমতো। এটা এখানে তো সবচেয়ে ক্ষতি করবে কারা জানেন? এই ছদ্মবেশী বিএনপিতে আওয়ামী লীগ যারা আছে তারা। আমি তো মনে করি এখানে এই ঘটনার সাথে ছদ্মবেশী আওয়ামী লীগের হাত আছে। বিএনপি এটা করবে না। বিএনপি, আই ডোন্ট থিংক সো বিএনপি ক্যান ডু দ্যাট। এভাবে অ্যাগ্রেসিভ বিএনপির মানুষ হতে পারে, তবে বিএনপি তো এই দল না। এবং কিভাবে হলো এটা আমরা জানি না, এটা আমাদেরকে বুঝতে হবে এটা কারা টাকা দিচ্ছে। তো এই জন্য আমি বলছি এনসিপি নাম্বার 1 টার্গেটেড বাই আওয়ামী লীগ ইন্ডিয়া, নাম্বার 1। ওয়াই? উই নো ওয়াই। আপনারা মানে এই সময় জুলাইতে আপনারাই তো সবার আগে ছিলেন অন দ্য গ্রাউন্ড। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, উই অ্যাপ্রিশিয়েট দ্যাট, রাইট? বাট দ্য প্রবলেম ইজ ব্রাদার, ইউ ক্যানট বি অন রং ট্র্যাক। ইফ ইউ গো অন মুভ অন রং ট্র্যাক, ইউল বি ডিস্ট্রয়েড, ইউল বি ডেসিমেটেড। ডু নট ডু দ্যাট। আপনারা যাদের সাথে কথা বলেন, বড় বড় মানে সোশ্যাল মিডিয়ার বুজুর্গ যারা, দে হ্যাভ নো আইডিয়া। তারা কোকা-কোলা বর্জনের ডাক দেয়। এই লোকদের সাথে কথা বললে রাজনীতি ঠিকতে পারবেন না আপনি। আমি আপনাদের বলছি এগুলোর কোনো হিসাব নিকাশ নাই। কথা বলে আমরা প্রতি বক্তব্য দিচ্ছি, 10 বছর পরে কি হবে এটা আমরা জানি বলি এখানে দিচ্ছি। আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি, আন্ডার এস্টিমেট তো করা হচ্ছে আমাদেরকে, দেখলাম এখনো। হু কেয়ার্স? যোগ্য মানুষ যোগ্য স্থানে যাবে, পৃথিবীর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি, শুনেন, এই যে যতটা ফর্মুলা এখানে বলি আপনাদের সামনে, আপনারা যারা আমার ইউটিউবে পার্টিকুলারলি আমার নিয়মিত দর্শক আছেন, আপনারা বলেন তো কোনটা মিথ্যা পেয়েছেন দেখেন, আমার বলেন, এখানে কমেন্টস করেন, তাহলে আমি উত্তর দিতে পারবো যে ভাই এটা সরি, আই থিঙ্ক আই মেড এ মিস্টেক। Tell me which one is true, মানে আপনার মানে didn't come to true. Tell me which one you think that I said or I exaggerated in terms of delivering the information. Tell me one single one. I want to know. I want to pick up right now the comment. If you tell me, I can answer the question right now. It's live. No one can restrict you. You can say whatever you want to say right now. Tell me. India kill Sheikh Mujib, Jia General Manju, Khaled Boza. আপনি কি এটা প্রশ্ন করেছেন? Yeah. Thank you so much. শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ভারত। আল্লাহর কসম করে বলছি, সারা পৃথিবীর মানুষ যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, আমি এখান থেকে সরতেছি না, জীবনেও না। এটা আমার অ্যাসেসমেন্ট, এবং ইট নেভার ওয়েন্ট রং, নেভার মানে আপনার ওয়েন্ট রং, এন্ড ইট উডন্ট রং দিস টাইম টু। I can tell you that I can bet on that. You know, India killed or behind his assassination or murder. I can tell you that 100%. কেন জানেন? কারণ বাংলাদেশটাকে কবজা করতে, ওই যে মানে আমরা সিলেটি ভাষায় বলে সাইরুসুকে মানে বাঘে গরু খায় না, মানে বুঝছো কি, মানে বাঘের সামনে চুকে চুকে থাকালে বাঘ মানে অ্যাটাক করে না, এটাই বলে সিলেটি ভাষায়। শেখ মুজিবুর বাংলাদেশকে নিতে গেলে সবার আগে বাধা ছিল শেখ মুজিবুর রহমান সাহেব, কারণ উনি নেতা, তখনকার তো কোনো নেতাই ছিল না উনি ছাড়া। উনি, এটা আমার বক্তব্য, এটা সবাই বলে, এবং খুদ ফুয়াদ ভাই উনি বলছে শেখ মুজিবুর রহমান বাংলাদেশ থেকে সেকেন্ডবার জন্ম দিয়েছে 100%। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। কেন দিয়েছে? উনি যদি ভারতীয় সৈন্য না সরাইতো, এটা আমরা পড়েছি এবং সবাই এটা নিয়ে ভিডিও বানিয়েছে, যারা আছেন তখনকার সময় ছিলেন তারা এটা বর্ণনা করছে প্রতিদিন টক শোতে এসে, যে ভারতীয় গভর্নমেন্ট দে ওয়ার লাইক ডেভাস্টেটেড when he asked or মানে or requested to withdraw the Indian forces or Indian army from Bangladesh. They were like what? How can he? তবে ইন্দিরা গান্ধী যেহেতু উনি উগ্রবাদ ছিলেন না, নরেন্দ্র মোদী বিজেপি সরকারের মতো উগ্রবাদ এবং স্টুপিড এবং মূর্খ অশিক্ষিত গভর্নমেন্ট ছিল না, উনি বুঝাচ্ছেন না একটা স্বাধীন দেশ। এবং শেখ মুজিবুর রহমান ক্ষেত্রে যে তারা মনে করেন, যেহেতু তাদের মনে করতেন তারা যে না ঠিক আছে, তখনকার সময় এই কনসার্নটা ছিল না, উগ্রবাদ ধর্মীয় যেগুলো, তারা এই কাজটা তারা করেছেন, তারা তুলে নিয়েছেন, কিন্তু সবই তারা নিয়েছেন। বাংলাদেশের যুদ্ধের পরবর্তী সময় সব লুটপাট ভারতীয়রা করেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা দেখলো যে কোনোভাবে হোক না কেন ওই চিকেন নেক 7 সিস্টার্স বাংলাদেশকে রাখতেই হবে। এজন্য শেখ মুজিবুর রহমান থাকলে ভারতে বাংলাদেশের উপর টোটাল আধিপত্য তারা বিস্তার করতে পারবে না। এর মধ্যে কিছু ভালো লোক, তাজউদ্দিন আহমেদের মতো ব্যক্তি সম্ভবত তারা ছিল, তারা বাধা দিত এগুলা। তখন দেখলো যে ওনাকে যদি শেষ না করি, এবং যে 4 নেতা হত্যাকাণ্ড, আপনি কি মনে করেন তাহলে ভারত সবচেয়ে সুপিরিয়র ছিল তারা জানতো না? তারা কিছুই জানতো না। কোথায় ছিল তারা কি কিছুই জানতো না? এত বড় ঘটনা ঘটে বাংলাদেশে, তারা জানতো না? তারা কেন মুশিয়া করলো না, বললো না কেন? আপনি আস্ক ইয়োরসেলফ। আমি আওয়ামী লীগের যারা আছেন এখন আপনাদেরকে ভাই বন্ধুরা আমি বলি আপনাদেরকে, আপনারা নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আপনারা আস্ক ইয়োরসেলফ, আস্ক ইয়োর ব্রেইন এন্ড কমন সেন্স। উনাদের জ্ঞাতসারে কোনো ঘটনা ঘটে নাই, ওনারা জানতো না কোনো কিছু। বাংলাদেশের তৎকালীন আর্মিরা, গোয়েন্দারা এতটাই সুপিরিয়র ছিল, তারা মানে আর্মিরা যারা মানে এরা এভাবে করে ফেলছে, তারা এতটাই সুপার স্মার্ট ছিল, তারা দে আর নট, দে ওয়ারেন্ট। ভারত জানতো, ভারত, ইন্ডিয়া ওয়াজ বিহাইন্ড, বিকজ
মনে রাখবেন ইন্ডিয়া কোন পলিসি অবলম্বন করে, যত বেশি কেওস তত বেশি স্বার্থ উদ্ধার করা। ঠিক ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, উনার প্রথম কথা কি জানেন, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে যুদ্ধ লাগিয়ে কেওস বাদিয়ে দিতে হবে। এবং উনি ইরানে এটা করতে চাইছেন, যে প্রতিবাদ প্রেসিডেন্ট ট্রাম্প পর্যন্ত করেছেন। তারা মনে করেন ইটস রং স্টাফ। ইফ ইউ ডু দ্য 91 মিলিয়ন মিলিয়ন মানুষের দেশ, এখানে যদি কেওস সৃষ্টি হয়, তাদের যেটা প্ল্যান করা হয়েছিল, যেটা উনি প্ল্যান করেছিলেন ইরানের কমিনি হত্যাকাণ্ডের পরে, এদেশে কেওস হবে, মারামারি হবে, বিশৃঙ্খলা হবে, ঠিক ইরাক লিবিয়ার মতো ফেল কান্ট্রি হবে। এটাই তার উনার সবচেয়ে বড় চাওয়া ছিল এবং প্ল্যান ছিল। বাট ইট ডিড নট হ্যাপেন ইন ইরান। That's the problem. That's why ইরান এখনো টিকে গেছে এবং ইরান ইজ নাও বিকামিং এ থ্রেট ওনাদের জন্য। সো এটা অসম্ভব না। ঠিক একই পদ্ধতি ভারত চেয়েছিল বাংলাদেশে, কিন্তু এটা হয় নাই। সবসময় দেখবেন কেওস লাগিয়ে দিতে, টোটাল ফেল নয়, বাট কেওস থাকবে, কোনো স্টেবল বাংলাদেশ থাকবে না। এটা হচ্ছে ভারতের ন্যাশনাল পলিসি। এর বিরোধিতা যারা করে, আপনার জন্ম পরিচয় নিয়ে আমার প্রশ্ন আছে, আপনি বাংলাদেশি কিনা, এর বিষয়ে কোনো সন্দেহ নাই। এক্সপ্লেইন প্লিজ হাউ ইন্ডিয়া কিল্ড শেখ মুজিবুর রহমান। এই যে বললাম যে বাংলাদেশকে দখলে নিতে গেলে এই ব্যক্তিটা পাহাড়ের মতো ছিল, এই ব্যক্তিকে রেখে বাংলাদেশে যা ইচ্ছা তাই করা যাবে না। তখন তারা দেখলো তাহলে কি করতে হবে, তাহলে নেতৃত্ব শূন্য করে দেশটাকে যেভাবে জাতীয় সঙ্গীত আমাদের উপর চাপিয়ে দিল, রবীন্দ্রনাথের চুরি করা গান চাপিয়ে দিল আমাদের উপরে, এবং দিব্যি আমরা এটা গেয়ে বেড়াচ্ছি। আপনি দেখেন না, দিব্যি গেয়ে বেড়াচ্ছি, কি সুন্দর আমার সোনার চুরি করা আরেকজনের গান একটা নিয়ে এসে আমাদের স্বাধীনতা। পৃথিবীতে এমন জঘন্যতম আপনি নেতৃত্বের আপনি পাবেন কখনো? সো যখন দেখলো যে শেখ মুজিবুর রহমানকে রেখে তাদের যে উদ্দেশ্য বা অ্যাগ্রেসিভনেস যেটা, ওটা তারা করতে পারবে না। টোটাল দেশটাকে কন্ট্রোল করা নিয়ে নেওয়া, এখানেই ছিল সবচেয়ে বাধার কারণে পরবর্তী সময় শেখ মুজিবুর রহমান যে এই লোক যেহেতু তাকে রেসপেক্ট করতে হবে, একমাত্র লিডার, এবং তাকে রেখে যা ইচ্ছা তা ইন্ডিয়াতে বাংলাদেশে করা যাবে না। তারা কনসিকুয়েন্টলি বাংলাদেশে ফ্রাজাইল অরক্ষিত করা, লিডারশিপ নেতৃত্বহীন করলেই তাদের সুবিধা, তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এই কারণে তারা তাকে হত্যা করেছে। আই ক্যান ব্যাট অন দ্যাট, অ্যান্ড আমি এই সিদ্ধান্ত থেকে আমি আমার জীবনে সরব না। আপনি আমাকে জেল দেন, কোনো সমস্যা নাই। যারা ওকে when you will come mean what do you mean by that? আচ্ছা, সো আমি এটা বলি যে আপনার এটা হলো আমার অ্যাসেসমেন্ট, এবং আমি এখান থেকে সরতেছি না ভাই। আপনি আমার জেল দিলেও আমি বলবো এটা when you will come, even by what are you talking about? বাংলাদেশের কথা বলছেন আপনি। সো আমি এতটুকুই মনে করি যে আমি আমার এই সিদ্ধান্ত সরব না। এবং এরা কতটা রেকলেস অ্যাগ্রেসিভ, ইমাজিন দ্যাট, যে আপনি তাদের যাকে যে তাদের মতাদর্শের মানুষ ছিলেন, এবং উনার সবচেয়ে বড় বলছিল উনি ভারতীয় সৈন্য বাংলাদেশ থেকে উনি কি করেছেন, সরিয়ে দিয়েছেন। এটাই তার মৃত্যুর খাল বলে আমি মনে করি। আর বাকি তো তাকে ফেল করা, এখন হচ্ছে কি তার গভর্নমেন্ট ফেল করলো সম্পূর্ণ। আপনি দেখেন কেন ফেল করলো, ফেল করতেই পারে একটা গভর্নমেন্ট, কিন্তু এতটা কেওয়াস ফেল কেন করলো? এদের হাত ছিল কিনা? এটা এই বুর্বক আওয়ামী লীগ, মূর্খ গণ্ডমূর্খ জানোয়াররা কখনোই এটা তদন্ত করে নাই। এবং বিএনপিও ফেল করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা যাওয়ার পরে একটা টাস্ক ফোর্স হওয়া দরকার ছিল। ভারতের হস্তক্ষেপ এখানে, ভারত ছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা গেছেন, এটা আমাকে বিশ্বাস করতে বলেন আপনি? আমি মৃত তাহলে এটা বিশ্বাস করলে আই এম ড্যাড, যদি আমাকে বিশ্বাস করতে হয় এটা। I'm telling you right now, it's not possible, because you have to understand that's what I'm researching right now on Indian government's policy over Bangladesh or towards Bangladesh, and the laws, how they work, the functionality of Indian law towards Bangladesh in Southeast Asia. That's what I'm particularly Bangladesh, because of their national and security interest in Bangladesh. So এটা আমি দেখেছি, এবং আমার পরামর্শ অ্যাসেসমেন্ট, সারা পৃথিবীর আওয়ামী লীগ মানুষ আপনি আমার গালিগালাজ করেন, এটা নট এ প্রবলেম। সিদ্ধান্ত থেকে আমি সরতেছি না। আপনি আমার জেল দিতে পারেন বাংলাদেশে গেলে, আমি এখান থেকে সরব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সাথে সরাসরি ভারত জড়িত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে তো করেছেই। এটা তো আমরা এখানে তো এটা যদি না করতো তারা, তাহলে তো পৃথিবীর সবচেয়ে বড় বাজে একটা সুবিধা রাষ্ট্র হচ্ছে ভারত। কেন? কারণ উনি সবচেয়ে বড় থ্রেট ছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। এই জন্যই আমি এই বর্তমান প্রধানমন্ত্রীর উপরে এখনো আমার বিশ্বাস থাকে। এমন ভারত বিরোধী আগ্রাসী মা বাবার সন্তান এত সহজে দেশকে বিকিয়ে দেওয়ার কথা না ভাই, এটা আমার বিশ্বাস। এটা আমি করি। হ্যাঁ, ফেল করতে পারে, যারা মেনি লিডারশিপস দে হ্যাভ এ প্রবলেম, নাথিং রং উইথ দ্যাট, এটা এভরি গভর্নমেন্টে থাকে। বাট এর জন্য আমি বলছি যে ধীরে স্থিরে, 3 মাস হয় নাই, এনসিপি অস্থির হয়ে গেছে, তারা বিভিন্নভাবে বিএনপিকে নামাই ফেলবে, পথযাত্রা করে, এগুলো কি দরকার এগুলো ভাই? এগুলো কেন করবেন আপনি? আপনি সংসদে আছে, আপনারা কমিটি গঠন করেন এক্সপার্টিস নিয়ে, কোথায় কোথায় চাঁদাবাজি হয়, দুর্নীতির পরিমাণ কি হচ্ছে আপনি দেখেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হচ্ছে কিনা, প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করতেছে, দলীয়করণ হচ্ছে কিনা, সেখানে বিচার বিভাগে হস্তক্ষেপ হচ্ছে কিনা। দ্যাটস আ জব। উঠেই শুরু করে পদযাত্রা করে এদিকে যায় এই কি ভাই? এটা তো পাগলামি ছাড়া কিছুই না। আমি তো মনে করি এটা পাগলের বর্তমানে রাজনৈতিক ব্যবহার। এটা করতে পারবেন না। আপনাদের প্রতি আমরা ভালোবাসা আছে, রেসপেক্ট আছে, আপনাদেরকে আমরা চাই আপনারা সাকসেসফুল হন, কিন্তু আপনারা যে রাজনীতি করতেছেন বর্তমানে রং। আর ফ্যানাটিক মানুষ যারা আছে সোশ্যাল মিডিয়ার, আর যারা আছে, এদের কথা শুনবেন না, রাজনীতিতে টিকতে পারবেন না। আপনি বিএনপিকে দুর্বল করে দিবেন, বিএনপিকে ফেসিস্ট ডাকতেছেন, এই ডাকতেছেন। বিএনপি ফেসিস্ট তো না, কখনোই ছিল না তারা।
ফেল করতে পারে তারা। বিএনপি তো ফেসিস্ট গভর্নমেন্ট না। তো এখনই বলতেছেন ফেসিস্ট, তারেক রহমান এই যে তারেক, দ্যাটস রং। শো দ্য রেসপেক্ট। মনে রাখবেন, যদি সরকার ফল করে সবচেয়ে বিপদগ্রস্ত হবেন আপনারা যারা আছেন তারা। এর মানে না আপনারা বলছি আপনাদের ভুল এখানে না, আপনারা স্বাধীনতার নতুন বাংলাদেশ স্বাধীন করতে ভূমিকা রেখেছেন, এটা বিএনপির অনেকেই প্রতিদিন তারা স্বীকার করে। এই জন্যই তো আমি ওই যে খাইম ভাই, উনি যেন প্রশাসক, উনার উদাহরণটা আমি দিলাম এই কারণে যে উনি এটা স্বীকার করেছেন, আমি তাকে ধন্যবাদ দিই। আরো বিএনপির অনেকেই আমি জানি, অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এই সুরং যারা করেছে এরা মুখ খুলছেন না এখন, কারণ যদি আবার কোনোদিন তাদের পদে টদের সমস্যা হতে পারে, কোনো সম্ভাবনা থাকলে সেটা আবার নষ্ট হতে পারে। ইউ নো আই মিন? বাট দ্যাটস দ্য রিয়েলিটি, লেডিস এন্ড জেন্টলম্যান। সো অ্যাবাভ অল, উইল হাসিনা কাম ইন ডিসেম্বর? ভাই, বাংলাদেশ যদি আমরা যদি বুদ্ধিমানের রাজনীতি করতে পারি, সরকার এবং বিরোধী দল মিলে, জামাত এনসিপি মিলে, যেটা আমি দেখতেছি ফেইলিওর, এখান থেকে উত্তরণ ঘটে যদি স্মার্ট পলিটিক্স করি, শেখ হাসিনা নয় আওয়ামী লীগ জীবনে বাংলাদেশে ফিরতে পারবে না, জীবনে না। খালি যদি তারা আমার পরামর্শ নেয়, এখন আপনি এসে আমার আশা তামাশা করতে পারেন না, আই ডোন্ট হু কেয়ারস। যারা রাষ্ট্র পরিচালনা করে এরা কি আমাদের চেয়ে লেখাপড়া কেউ খুব বেশি নাকি? বুঝেন না আপনারা? আমাদের সে জানাশোনা, পড়ালেখা এবং এগুলো জানার এরা কি কোনো কেউ তেমন বেশি আছে নাকি আমাদের চেয়ে? তো হাসবেন কেন এখানে এসা? বুঝেন না আপনারা? বুঝছেন? আমাদের কমিউনিকেশন, আমাদের যে মানুষগুলোকে আমরা চিনি, যাদের সাথে যোগাযোগ আছে, এরা কি তাদের দ্বারা কাছে কেউ আছে নাকি? তো এত উত্তেজিত অর্থ কিছু নাই এখানে, নাই। তো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। ভালো থাকবেন। আমি শুক্রবার আছে ফারদিনে, দেখছেন তো আপনারা, টাইম দিয়ে গেছে কিন্তু। এবং ফারদিনে কি করে জানেন তো, 14 মিনিট যদি বলি, এখন তো আর কোনো কথাবার্তা নাই যে 14 মিনিট বলে আপনি 25 মিনিট নেবেন, সাথে সাথে ফোনের ভিতরে টাইমার দিয়ে দিব, অ্যালার্ম বাজবে আপনার, মানে কি, আপনি যদি বলেন 20 মিনিট পরে আপনি ঘুম থেকে উঠবেন, দেখবেন আপনার বালিশের কাছাকাছি সে তার টাইমার সহ ফোন রেখে দিয়ে গেছে, হঠাৎ অ্যালার্ম বাজতেছে, আপনি অ্যালার্ম দেন এসে দিয়ে গেছে। তো দিস ইজ হোয়াট ই ডাজ। এটা তার ডে, আজকে যেতে হবে, আমরা অনেক দূরে। বাট ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে। তো এখানে বলে রাখি, আমি এটা, ও বাই দ্য ওয়ে, এটা দেখালাম আমি। আবার যারা আছেন, আমি এই ভদ্রলোকের ছবিটা আপনাদেরকে আমি আবার দেখাতে চাই। আরো অনেকগুলো ঘটনা এখানে ঘটতেছে বর্তমানে বাংলাদেশে, ভারতে নিয়মিত। এই যে ভদ্রলোক রামচন্দ্র গুয়া, উনার ইতিহাসবিদ, হিস্টোরিয়ান, উনার অনেক বিখ্যাত বই আছে, পড়বেন, জানবেন। ভারত নিয়ে জানার দরকার আছে আপনাদেরকে। ভারত আর আমেরিকান পলিটিক্স দুটোর জিনিস নিয়ে যদি আমাদের রাজনীতিবিদরা জানতে পারে এবং এদের কোনো জ্ঞান গরিমা থাকে এবং তাদের লেখাপড়া থাকে ওই বিষয়ে, এরা ফেল করবে না, জীবনও ফেল করবে না এরা। এটা আমি জানি, কারণ এই দুইটাই সবচেয়ে বড় বিগেস্ট ফ্যাক্টর। একটা ওয়ান পজিটিভ, ওয়ান নেগেটিভ। পজিটিভ উইচ ওয়ান?